কেন রাজ্যে পরিবর্তন দরকার সেই বার্তা দেব। 9টি স্থান থেকে 9টি রথ প্রায় 5,000 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আগামী 5 থেকে 10ই মার্চ ঘুরবে এবং সব শেষে এই রথগুলি গিয়ে কলকাতা মহানগরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মেগা কর্মসূচিতে পরিবর্তন যাত্রার সমাপ্তি ঘোষণা করে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচার শুরু করবে। এর আগে যেখান যেখান থেকে পরিবর্তন যাত্রা হবে আপনারা জানেন, 5টি স্থানে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের প্রাক্তন সভাপতি তথা দেশের স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি, আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী নীতিন নবীনজি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফাড়নবিসজি সহ বিভিন্ন জাতীয় নেতৃত্ব, রাজনাথ সিংজি, নীতিন গডকরিজি, এরকম অনেকেই আসবেন। তারা এক একটি জায়গায় পরিবর্তন যাত্রার যে মেগা র্যালি তার সূচনা করবেন এবং তারপরেতে দোলের পরে 1 এবং 2 পয়লা মার্চ এবং 2রা মার্চ এই 9টি জনসভা হবে। যেহেতু 3 এবং 4 দোল এবং হোলি রয়েছে, সেই কারণে 2, 3 এবং 4 বিরতি দিয়ে 5 তারিখ থেকে ওই নির্দিষ্ট জায়গা থেকে 9টি রথ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরতে শুরু করবে। এবং কেন আমরা এই সেই পরিবর্তন যাত্রার আমাদের থিম আপনাদের প্রত্যেককে দেখায় যে কিভাবে পরিবর্তন যাত্রা পশ্চিমবঙ্গে পরিবর্তনের পথ হয়ে দাঁড়াবে, তার পরিকল্পনার কথাও আপনাদের আমরা জানাচ্ছি। আমরা শুধু ভারতীয় জনতা পার্টির সমর্থক, পশ্চিমবঙ্গের তৃণমূলের বিপক্ষে থাকা মানুষজন না, তৃণমূলের মধ্যে থাকা, তৃণমূলের অপশাসনকে সহ্য করতে পারছেন না যারা, তাদেরকেও আমরা বলছি অনেক হয়েছে, আর না, আসুন এবার পাল্টে দিন। এবং মূলত 5টি বিষয়কে কেন্দ্র করে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা হচ্ছে। এক হচ্ছে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রতিদিনই আমরা বীরভূম জেলার মাটিতে দেখছি যে কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও জজ সাহেবের ঘরে মেল আসছে, আদালতে বোমাতঙ্ক হচ্ছে, কোথাও বালিঘাট নিয়ে মারামারি, কোথাও পাথর খাদান নিয়ে মারামারি, কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, খুন, জখম, বোমা উদ্ধার, এ চলতেই থাকছে। এবং এ শুধু বীরভূমের কাহিনী না, পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে নতুন একটি কুনাট্য রচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা হচ্ছে টার্গেট কিলিং। এবং এই টার্গেট কিলিং এর শিকারও হচ্ছে তৃণমূলের নেতারাই। তৃণমূলের এক গোষ্ঠীর নেতা অন্য গোষ্ঠীর নেতাকে খুন করে দিয়ে চলে যাচ্ছে, দিনে দুপুরে গুলি মেরে দিয়ে চলে যাচ্ছে। আমাদের রাজ্যে এই সংস্কৃতি 15 বছর আগে ছিল না। মেয়েদের উপর কোনো নিরাপত্তা নেই। আমাদের দ্বিতীয় ইস্যু নারী সুরক্ষা। সন্দেশখালী, আরজিকর, জয়নগর, কুলতলি, ইলামবাজার, শাহাপুর, বারোমেশিয়া, রাজনগর, একের পর এক ঘটনা, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আমরা যেভাবে দেখছি তা অত্যন্ত ভয়ঙ্কর। এবং আপনারা জানলে অবাক হবেন যে এই সিউড়ি বিধানসভায় এসআইআর না এলে জানাই যেত না, 11,000 মহিলা গত 22 বছরে লাভ জিহাদের শিকার হয়েছে। অর্থাৎ এসআইআর দেখা গেছে যখন এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে যে তারা 2002 সালে যে ধর্মাবলম্বী হয়ে তারা তাদের নাম ছিল, 2025 সালে দেখা গেছে তারা ভিন ধর্মে চলে গেছে। এরকম 11,000 মহিলার নাম পাওয়া গেছে শুধু সিউড়ি বিধানসভাতে। লাভ জিহাদের সবচেয়ে বড় ঘটনা। তো এই নারী সুরক্ষা আমাদের কাছে একটি বড় ঘটনা। এবং তার সঙ্গে আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের বেকারেরা কাজ চায়, আর পশ্চিমবঙ্গের এই সরকার তাদের ভাতা দিচ্ছে। গতকাল পর্যন্ত পাওয়া খবরে পশ্চিমবঙ্গের 84 লক্ষ বেকার যুবক যুবতী 1,500 টাকা ভাতা চেয়ে ভাতার লাইনে দাঁড়িয়েছে। 84 লক্ষ বেকার যুবক যুবতী 1,500 টাকা ভাতা চেয়ে ভাতার লাইনে দাঁড়িয়েছে। 84 লক্ষ বেকার যুবক যুবতী 1,500 টাকা ভাতা চেয়ে ভাতার লাইনে দাঁড়িয়েছে। 84 লক্ষ বেকার যুবক যুবতী 1,500 টাকা ভাতা চেয়ে ভাতার লাইনে দাঁড়িয়েছে।
সরকার হয়তো ভেবেছিল 20-25 লক্ষ বেকারকে বেকার ভাতা দেবে, কিন্তু যাওয়ার আগে এই সরকার এ রাজ্যের যে কর্মসংস্থানের বেআব্রু চেহারা সেটা দেখিয়ে দিয়ে চলে গেল, এবং 84 লক্ষ এমন বেকার ছেলেকে লাইনে দাঁড় করিয়ে দিল যারা কাজ চায় এই সরকারের কাছে, যারা বেকার ভাতা চায়। এবং এমনও অন্তত পক্ষে 25-30 লক্ষ মানুষ আছেন যারা আত্মসম্মানের খাতিরে বেকার হয়ে বসে আছেন, কিন্তু সরকারের কাছে হাত পাতবো না বলে অ্যাপ্লাই করেনি। তাই পশ্চিমবঙ্গে 1 কোটি বেকার যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়ে দিলেন। 2011 সালে যখন এই সরকার ক্ষমতায় আসেন তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খুলে দিয়েছিলেন বেকারের সংখ্যা লুকিয়ে রাখবেন বলে, কিন্তু বুমেরাং হলো এখন 84 লক্ষ বেকারকে টাকা দিতে গেলে তার 11-12 হাজার কোটি টাকা লাগবে। অর্থাৎ এপ্রিল মাসে তিনি সরকারি কর্মীদের যে ডিএ দিতে পারবেন না তা এক প্রকার নিশ্চিত হয়ে গেল। এ রাজ্যে এই জেলায় রাজমিস্ত্রি কাজ করলে রোজে 500 টাকা পাওয়া যায়, রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করলে 350 টাকা পাওয়া যায়, মাঠে মুনিশের কাজ করলে, মজুরের কাজ করলে 250 থেকে 300 টাকা পাওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার এরা যে শিক্ষিত বেকার যুবকের রোজের মান ঠিক করে দিয়েছে 50 টাকা। একজন শিক্ষিত বেকার তার মূল্যমান রোজ 50 টাকা, মাসে 1500 টাকা। এবং উনি ভেবেছিলেন যে চাকরি দিতে পারেনি, এই বেকার ভাতা দিয়ে ভোট নেব। কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা, কর্মসংস্থান না পাওয়া যুবক যুবতীরা, এই তৃণমূলের আমলে বয়স পেরিয়ে যাওয়া যুবক যুবতীরা ঠিক করে নিয়েছেন সরকারটাকে বদলে দেবেন। কিন্তু জোচ্চোরের বাড়ির ফলার তারা ছাড়বেন না, তারা টাকাও নেবেন আর ভোট যেখানে দেওয়ার সেখানেও দেবেন। কিন্তু এই বেকারত্বের স্থায়ী সমাধান একমাত্র বিজেপি দিতে পারে। স্থায়ী কর্মসংস্থান, পাকা চাকরি, সরকারি বেসরকারি ক্ষেত্রে চাকরি, স্বনিযুক্তি ক্ষেত্রে পাকা চাকরির দাবিতে এই পরিবর্তন যাত্রায় আমরা রাজ্যের যুব সমাজকে, নতুন ভোটারদের আহ্বান জানাচ্ছি। এবং এই সরকারটাকে যে নিয়ে সমালোচনা না করলেই না, একটি মাত্র কারণ, যে কারণের জন্য সরকারটি চলে যাওয়া উচিত, তা হলো দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেটবাজি। এই যে বাংলার বাড়ি প্রকল্প এসছে, সেই বাংলার বাড়ি প্রকল্পেও তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে কাউকে বাড়ি দেব না, কাউকে বাড়ির দ্বিতীয় কিস্তি দেব না এই বলে কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000 টাকা তুলে নিয়ে আসছে। সরাসরি কেউ দিতে অস্বীকার করলে বলছে মাল মেটেরিয়াল তাদের থেকে নিতে হবে, সেখান থেকে তারা কাটমানি খায়। দুর্নীতির দায়ে এ রাজ্যে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে কতজন যে জেলে আছে অথবা বেলে আছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা হয় জেলে আছে, নয় বেলে আছে, নয় ভবিষ্যতে জেলে যাবে। এই 3 ধরনের তৃণমূলের নেতা মন্ত্রী আছে। তাই দুর্নীতিকে পরাস্ত করতে একটি স্বচ্ছ প্রশাসন নিয়ে আসতে, গুড গভর্নেন্স নিয়ে আসতে, সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিসেস গুলো পশ্চিমবঙ্গ শাসনের ক্ষেত্রে নিয়ে আসার জন্য আমরা ভারতীয় জনতা পার্টিকে চাইছি। এবং এই পরিবর্তন যাত্রার একটা চতুর্থ ইস্যু হলো দুর্নীতি মুক্ত বাংলা চাই। এবং সর্বোপরি যে কথা না বললেই নয়, এই সরকার ভোট ব্যাংকের রাজনীতিতে সিদ্ধহস্ত। এই সরকার তোষণবাদের রাজনীতি করছে, এবং এই তোষণের রাজনীতি করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গে এক ভয়াবহ উগ্র মৌলবাদী রাজনীতির জন্ম এই তৃণমূলের তোষণবাদের রাজনীতি থেকে এলো। এবং আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। গত 2-3 মাস ধরে এসআইআর এর আবহে এবং এখানে পশ্চিমবঙ্গের তোষণবাদ ছেড়ে মুসলিম আইডেন্টিটি পলিটিক্স বা মুসলিমরা তাদের নিজেদের জন্য, নিজেদের পার্টি, নিজেদের দ্বারা, এই মনোভাব থেকে যখন হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, তহা সিদ্দিকী এদের কাছে আশ্রয় নিয়ে, মিম, এসডিপিআই এদের কাছে আশ্রয় নিয়ে একটি উগ্র মৌলবাদী দল তৈরি করতে শুরু করলো,
তার পরিণাম হলো বাবরি মসজিদ তৈরি করার হুঙ্কার। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে বুঝলেন যে মুসলমানরা তাদের কাঁধ থেকে সরছে, তার ভোট ব্যাংক আর তার কাছে সুরক্ষিত নয়, সঙ্গে সঙ্গে তিনি এসআইআর কে বাহানা করে মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য কায়দা করে সুপ্রিম কোর্টে ছুটলেন। এবং আজ যেখানে 7,06,00,000 মানুষের নাম থেকে 10-12 লক্ষ নাম বাদ দিয়ে প্রায় 6,90,00,000 মানুষের নাম আসার কথা ছিল, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর প্রক্রিয়াকে কার্যত কোট আনকোট ঘেটে দেওয়ার ফলে সুপ্রিম কোর্ট বিচারক বসিয়ে দিয়েছেন এবং 60 লক্ষ মানুষের ভাগ্য এখন বিচারকদের হাতে, যাদের অধিকাংশই মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে মুসলিমরা যেন এই ভোটে ভোট দিতে না পারে। তারা যদি ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেসকে আর ভোট দেবে না। তার ফলে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস গোহারা হারবে। সেই পরিস্থিতি থেকে বাঁচাতে কায়দা করে তিনি এমন দেখালেন যে তিনি মুসলিমদের জন্য লড়াই করছেন, আসলে তিনি মুসলিমদের ভোটটা কেটে দিলেন এবং বিচারকদের হাতে মুসলমান ভোটারদের ভাগ্য চলে গেল। তাই তোষণবাদের রাজনীতি করতে গিয়ে, উগ্র মৌলবাদী রাজনীতির জন্ম দিয়ে এবং সবশেষে মুসলমানদের প্রতি অনাচার করে যে অরাজক পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, তার বিপরীতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীজির বাণী নিয়ে পরিবর্তন যাত্রায় বলবে, সবকা সাথ সবকা বিকাশ। কাউকে তোষণ করব না, কিন্তু কাউকে বঞ্চিত করব না। প্রত্যেকে প্রত্যেকের অধিকার পাবে। মেমু এক্সপ্রেসে সবাই চড়বে, ধর্মবিভেদে মেমু এক্সপ্রেসের পরিষেবা দেওয়া হবে না। হাটজিনবাজার রেলওয়ে ওভারব্রিজে সবাই চড়বে, ধর্ম বিবাদে এখানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পে বাদ বিবাদ হবে না। রেশনের চাল মোদিজি পাঠালে সবাই পাবেন, আয়ুষ্মান ভারত সবাই পাবে। প্রধানমন্ত্রী PMAY 2.0 অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনারা অনেকেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আমি বীরভূমের বাসিন্দাদের প্রত্যেককে বলবো যে যারা এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 তে আবেদন করেননি, তারা আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির পর্চা দিয়ে আবেদন করতে শুরু করুন। এতকাল প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার পরিস্থিতি ছিল না, সরকার তাদের সুযোগ দিয়েছে। কারণ আগে সরকার ঠিক করতো কে বাড়ি পাবে, এখন আপনি আবেদন করতে পারবেন। আবেদন করুন, সেখানেও ধর্ম বিভাজন হবে না। গত 12 বছর ধরে নরেন্দ্র মোদী দেশ চালাচ্ছেন, 20টির বেশি রাজ্যে এনডিএ সরকার চলছে। কোথাও আমরা তোষণ করিনি, কিন্তু ধর্মের ভিত্তিতে কাউকে কোনোদিন বিভাজনও করেনি কোনো বিজেপি সরকার, কোনো এনডিএ সরকার। এবং আমরা মানুষকে বলবো যে পশ্চিমবঙ্গেও তাই, বিজেপি কাউকে তোষামত করবে না, কিন্তু বিজেপি কাউকে বঞ্চিত করবে না। বিকাশ, উন্নয়ন একদম দরিদ্র থেকে দরিদ্র প্রান্তিক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। এবং সেই কারণেই আমরা সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল, যেভাবে একটি পাথর মাপে একে বেঁচে দেওয়া হচ্ছে পিপিপি মডেলের নামে, তার হাত থেকে এই মেডিকেল কলেজকে বাঁচানোর জন্য একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজের দাবি জানিয়েছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই প্রস্তাব গ্রহণ করেছে, শুধুমাত্র রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাজ্য সরকার থেকে পাঠাতে হবে। সেই কারণেই আমরা সিউড়ি রাজনগর নতুন রেলপথের স্যাংশন করিয়ে নিয়ে এসেছি, যার ফাইনাল লোকেশন সার্ভে শুরু হচ্ছে। সেই কারণেই আমরা সিউড়ি প্রান্তিক লাইনের, রেল লাইনের নির্মাণ কাজের অ্যাপ্রুভাল রেলমন্ত্রীর কাছ থেকে নিয়ে এসেছি। পাইপ লাইনে আরো কিছু প্রজেক্ট রয়েছে, সেই উন্নয়ন সবার কাছে আমরা পৌঁছে দেব। তার জন্য কোনো ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ আমাদের কাছে থাকবে না। মূলত এই 5টি বিষয়, আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা, বেকারত্ব, দুর্নীতি এবং তোষণবাদ, এই 5টা ইস্যুতে জনসাধারণকে সচেতন করার জন্য আমাদের 9টি জায়গা থেকে রথ বেরোবে এবং সর্বশেষে সমস্ত রথগুলি নিয়ে কলকাতা বিভাগে সেখানে জমা হবে। যাত্রাপথে একটি বড় রথের সঙ্গে বেশ কিছু প্রচারকারী, ট্যাবলো ইত্যাদি থাকবে। বিভিন্ন স্থানে স্থানে সেই রথকে ওয়েলকাম করা হবে এবং সেখানে আমাদের সাংস্কৃতিক ছোঁয়া, বীরভূমে যেমন আমার কোথাও বাউল গান, কোথাও কীর্তন, কোথাও রাই বেশে, বিভিন্ন ধরনের আঙ্গিকে এই রথকে বরণ করা হবে। সাধারণ মানুষকে আমরা এর সঙ্গে যুক্ত করব। শিলিগুড়ি থেকে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বেরিয়ে
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি হয়ে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছাবে এই রথ। দ্বিতীয় যাত্রা আমাদের শুরু হবে মালদা বিভাগের, সেখানে ইসলামপুর কোর্ট ময়দান থেকে মালদার উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বেরিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা দক্ষিণে যাত্রা শেষ হবে। তৃতীয় যে রথ সেটা বেরোবে নবদ্বীপ থেকে, কৃষ্ণনগর থেকে, এবং জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, নদিয়া উত্তর, নদিয়া দক্ষিণ হয়ে নদিয়া দক্ষিণে এই যাত্রা শেষ হবে। চতুর্থ রথ বেরোবে সন্দেশখালী বা বসিরহাট থেকে, উত্তর চব্বিশ পরগনা, সে বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত হয়ে বারাসাতে সেই রথের শেষ স্থল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি যাত্রা বেরোবে জয়নগর থেকে, জয়নগর, ডায়মন্ড হারবার, মথুরাপুর হয়ে মথুরাপুরে সেই যাত্রা শেষ হবে। হাওড়া হুগলি বিভাগের আমতা থেকে একটি রথ বেরোবে এবং হাওড়া গ্রামীণ, হাওড়া সদর, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ হয়ে আরামবাগে সেই যাত্রা শেষ হবে। মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে অপর একটি যাত্রা বেরিয়ে মেদিনীপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, তমলুক এবং হরিদাসপুর বাজার, ময়নাতে সেই যাত্রা শেষ হবে। পুরুলিয়া বিভাগে পুরান্দি, খেলার মাঠ, কুলটি, আসানসোল থেকে একটি যাত্রা বেরিয়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে গিয়ে বিষ্ণুপুর বর্জরাতে যাত্রা শেষ হবে। এবং তারাপীঠ থেকে আমরা বীরভূমের যাত্রা আগামী 2রা মার্চ শুরু হবে এবং তারাপীঠ থেকে সেই যাত্রা বীরভূমের রামপুরহাট, চিউড়ি, দুবরাজপুর,